তোমরা সবাই ভাবো আমি ভূতের চরিত্র করি বলে আমিও ভূতের মতোই ভয় দেখাতে ভালোবাসি। কিন্তু কেউ কি জানে এক রাতে আমি অভিনয় করতে গিয়ে চরিত্রের মধ্যে ঢুকে পড়ে নিজেকেই হারিয়ে ফেলেছিলাম। সেদিন থেকেই আমি আর জ্যোৎস্না নই, আমি হয়ে গিয়েছিলাম ঘোষ্টনা। আজ ভূত চতুর্দশীর এই ভয় ভয় রাতে আপনি শুনবেন আমাদের ভূত চতুর্দশী স্পেশাল সাংবাদিক পার্থপ্রতিম চন্দ্রের লেখা ঘোষ্টনার ইন্টারভিউয়ের দ্বিতীয় তথা শেষ পর্ব। প্রথম পর্বে আপনারা শুনেছিলেন কলকাতার এক মহিলা রিপোর্টার ভূত চতুর্দশীর রাতে পৌঁছেছিলেন তমলুকের একটা গ্রামের বহু পুরনো এক বাড়িতে। সেখানে তিনি গিয়েছিলেন ভূতের চরিত্রে অভিনয় করা একজন অভিনেত্রীর ইন্টারভিউ নিতে। সেই অভিনেত্রী ছিলেন সিনেমার পর্দার বিখ্যাত ভূত ঘোষ্টনাদি। কিন্তু ইন্টারভিউ চলাকালীন ঠিক কখন যে ঘোষ্টনা অভিনেত্রী থেকে সত্যিকারের ভূত হয়ে উঠল তা কেউই বুঝতে পারেনি। এই ভয়ঙ্কর রাতের পর আজ শুরু হচ্ছে গল্পের দ্বিতীয় তথা শেষ পর্ব। প্রথম পর্বের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে রইল। তাহলে চলুন শুরু করা যাক ঘোষ্টনার ইন্টারভিউ দ্বিতীয় তথা শেষ পর্ব। ভয়েরও একটা ঠিকানা আছে, আর আজ তুমি তার অতিথি। ইন্টারভিউয়ের সেই ভয় ধরানো ভূত চতুর্দশী রাতের শেষে পরদিন সকাল। ক্লান্ত ঘোষ্টনার ঘুমটা আজ বেশ গাঢ় আর দীর্ঘ হচ্ছে। আচমকা দরজায় ঘন ঘন কলিং বেল বাজতে থাকলো। ঘোষ্টনা খাট থেকে দ্রুত উঠে দরজাটা খুলল। দরজাটা খুলেই দেখল এক বৃদ্ধ দাঁড়িয়ে। বৃদ্ধর উচ্চতা বেশি নয়, কাঁধটা বেশ ঝুঁকে আছে, মুখে একরাশ চিন্তা। তবে লোকটার ব্যক্তিত্ব আছে, এক দেখাতেই বলে দেওয়া যায় বৃদ্ধ অর্থবান। ঘোষ্টনাকে দেখে বৃদ্ধ বলল, নমস্কার, আমার নাম সুবীর গোস্বামী, পেশায় ডাক্তার, নেশায় সিনেমা। ডাক্তারি থেকে অবসর নিয়েছি, এবার একটা সিনেমা করব বলে ঠিক করেছি। আর এই সিনেমায় আপনাকে একটা বিশেষ চরিত্রের জন্য ভেবেছি। আহা, এখানে কেন? ভেতরে আসুন, ভেতরে আসুন। আচ্ছা আচ্ছা, তাই চলুন জ্যোৎস্না। কিন্তু আপনি আমার এই নামটা কি করে জানলেন? কেউ না ডাকুক, আমি তো ডাকলাম জ্যোৎস্না বলে। জ্যোৎস্না জানা বাংলা সিনেমার সবচেয়ে বড় ভূত অভিনেত্রী, যাকে বলে সেলিব্রিটি ভূত। যাই হোক, একটা কথা, আপনি কিন্তু আমার সিনেমায় এবার আর
ভূত নন, এই সিনেমায় আপনি আসলে একজন রিপোর্টার। বৃদ্ধের কথাগুলো শুনে ঘোষটনা অবাক হয়ে গেল। এত বছরের ক্যারিয়ারে এই প্রথম এমন একটা রোলের অফার পেল যেখানে ঘোষটনা ভূত বা মরার রোলে নয়, ভূতে ভয় পাওয়া এক মেয়ের রোলে অভিনয় করবে। হ্যাঁ হ্যাঁ, 47টা সিনেমায় ভূতের রোলে অভিনয় করার পর এই প্রথম ঘোষটনা কোনো মেয়ের রোলে অভিনয় করবে, তা আবার সেই মেয়ে ভূতের ভয় পায়। বিষয়টা সত্যি অন্যরকম। যে বয়স্ক ভদ্রলোক ওর কাছে দেখা করতে এসেছেন তিনি গল্পটা লিখেছেন। সেই গল্পেই সিনেমাটা হবে, পরিচালনাও তিনিই করবেন। ঘোষটনাকে তিনি জ্যোৎস্না নামে ডাকলেন। শুনে ঘোষটনা খুব খুশি হলেন। জ্যোৎস্না মানে ঘোষণা, আমি কিন্তু আপনার পুরনো কাজের বেশ ভক্ত বলতে পারেন। বিশেষত ছায়ার মুখ সিনেমায় আপনি যেভাবে শুধু চোখের দৃষ্টিতেই ভয় দেখিয়েছিলেন তা কিন্তু আজও ভুলিনি। আমার স্পষ্ট মনে আছে সিনেমা হলে আপনার ভূতের অভিনয় দেখে বাচ্চারা ভয়ে কাঁদছিল আর ভয়ে বুক কেঁপে উঠেছিল দর্শক আসনে বসে থাকা আমারও। সে কথাটা আজ অস্বীকার করব না। ও, ওই ছবিটা অনেক পুরনো, এখন তো আর কেউ মনে রাখে না সেসব। তবে আপনি আমার নাম ধরে ডাকলেন দেখে অবাক হলাম। জ্যোৎস্না, অনেক দিন শুনিনি এই নামটা। কিছু নাম মানুষকে ছাড়ে না জ্যোৎস্না, কিছু চরিত্রও নয়। এই ছবিটা সেই নামেরই মতো, ছায়া, আলো আর ভয় মিশে থাকা গল্প। আচ্ছা সুবীর বাবু, আপনার সিনেমার গল্পটা ঠিক কি নিয়ে একটু বলবেন? আসলে সিনেমার গল্পটা জানা থাকলে নিজেকে গুছিয়ে নিতে সুবিধে হয়, এই আর কি। তা তো বটেই। গল্পটা হলো একজন মহিলা রিপোর্টার কলকাতা থেকে একটা গ্রামে গিয়েছেন এক ঘন কালো অন্ধকার রাতে। গ্রামের এক বহু পুরনো রাজবাড়িতে একটা ইন্টারভিউ নিতে, এবং এই ইন্টারভিউটা নিতে গিয়েই ঘটে এমন কিছু ঘটনা যা তিনি কখনো কল্পনাও করেননি। ইন্টারভিউ যত এগোয় ততই বাড়তে থাকে রহস্য, উঠে আসে বেশ কিছু প্রশ্ন। বাকিটা ক্রমশ প্রকাশ্য। মানে কোন রহস্য, কি প্রশ্ন? আচ্ছা, গল্পের শেষটা এখন জানা যাবে না, না? ঠিক তাই, এখন জানা যাবে না। আর কি রহস্য, কি প্রশ্ন, সেটার উত্তর আপনি নিজেই জানতে পারবেন শুটিংয়ের সময়। বলছি না, এটা একটু আলাদা ধরনের সিনেমা। অর্থাৎ এখন বলবেন না, তাই তো? আমার এত বছরের কেরিয়ারে এই প্রথম আমি এই রকম কোনো ছবিতে কাজ করতে চলেছি। এখানে আমি গল্পের শেষটা লাইভ জানতে পারবো। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। তা বলতে পারেন। আসলে আগে থেকে জেনে গেলে অভিনয়ে সত্যি ভয়টা থাকবে না। ভয় তো আগে ভাগে জানিয়ে দেওয়া যায় না, হঠাৎ পেতে হয়, তাই না জ্যোৎস্না?
ঠিকই বলেছেন, কিন্তু আমি ভূতকে ভয় পাই না। শুধু স্ক্রিপ্টটা দিন, একবার পড়ে দেখি। পড়বেন পড়বেন, নিশ্চয়ই পড়বেন। তবে মনে রাখবেন, এই গল্পটা কিন্তু আগের কোনো সিনেমার মতো নয়। সবটাই হবে রিয়েলিস্টিক, মানে লাইভ। মানে? না, থাক, এখন আর কোনো কথা নয়, সব জানতে পারবেন শুটিং ফ্লোরে অ্যাকশন বলার পর। আচ্ছা, আমার একটু কাজ আছে, এখন তাহলে আসি। নমস্কার, ভালো থাকবেন। ঘোষণার হাতে এখন অনেক কাজ। ওর রোলটা খুবই ছোট, পুরো গল্পটা শোনার সময় হলো না। ও শুধু নিজের রোলের অংশটাই শুনে নিল। বৃদ্ধর হাত থেকে ঘোষণা অ্যাডভান্সটা নিয়ে জানিয়ে দিল ও সময় করে স্ক্রিপ্টটা পড়ে নিয়ে শুটিংয়ের দিন নিজেই শুটিং স্পটে পৌঁছে যাবে। গাড়ি পাঠানোর দরকার পড়বে না, নিজের গাড়িতেই লোকেশনে পৌঁছে যাবে ও। আপনাকে গাড়ি পাঠাতে হবে না, আমি নিজেই শুটিং স্পটে চলে যাব। ডেটটা আমাকে আরেকবার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, আমি দেখে নেব। শুটিংটা রাত 9টা নাগাদ নিজের বাড়ি থেকে গাড়ি নিয়ে বের হলো ঘোষণা। ড্রাইভার আসেনি, তাই নিজেই গাড়ি চালিয়ে যাচ্ছে শুটিংয়ে। কাজের কথা শুনলে ঘোষণা নিজের বয়স ভুলে যায়। এক একটা কাজ সে করে আর বয়সগুলোকে সেই কাজগুলো টেনে কমিয়ে দেয়। বাইরে আজ বেশ ঠান্ডা পড়েছে। ঘোষণা গাড়ির সব জানলাগুলো বন্ধ করে রেখেছে। শুটিংয়ে যাবার আগে ঘোষণা সিনেমাটার চিত্রনাট্যটা পড়েছে তাড়াহুড়ো করে। কাজ করে করে এমন হয়েছে এখন একবার স্ক্রিপ্ট পড়লেই বুঝে ফেলে। ও স্ক্রিপ্টেই বুঝে যায় ছবিটা ভালো হবে না ওই গড়পড়তা। বৃদ্ধ পরিচালক ঠিকই বলেছিলেন, এই চিত্রনাট্যটা পড়ে ওর মনে কেমন যেন একটা খটকা লেগেছে। ওর কেমন যেন মনে হয়েছে এই সিনেমার চিত্রনাট্যটা ও আগে শুনেছে, হুবহু শুনেছে। কবে যেন ঠিক এরমটা সে করেছে না। এই খটকাটা মনের ভেতর বন্দি রেখেই সে গাড়িতে উঠেছিল। কিন্তু গাড়িতে উঠে ওর ভূত চতুর্দশীর ইন্টারভিউটার কথা বারবার মনে হচ্ছে। একটু বাড়াবাড়ি হয়ে গেছিল কি সেই রাতে? সেই রাতের জন্যই একটা খারাপ লাগা আছে, সেটা সে অস্বীকার করবে না। রিপোর্টার মেয়েটাকে ও খুব ভয় পাইয়ে দিয়েছিল। মেয়েটা মাথা ঘুরে এমনভাবে পড়েছিল মাথাটা কেটে যায়। আহারে! কিন্তু মিডিয়ার লোকেদের ওপর ওর রাগটা ইদানিং বেড়েছে। এখনকার সাংবাদিকরা সব টাকা খেয়ে গদিতে বসা লোকেদের ঢাক পেটায়। তার উপর ওর আর পরিচালক ইন্দ্র মুখার্জির সঙ্গে সুন্দর সম্পর্কটা নিয়ে ওরা খুব কেচ্চা করেছিল। সেই রাগটা ওর এখনও আছে। তাই ভূত চতুর্দশী রাতে ঘোষণা যখন শুনল রিপোর্টার আসবে, ও তখন এই ফন্দিটা পেরেছিল, ভয় দেখানোর ফন্দি। ঘোষণা ইচ্ছাকৃতভাবে রিপোর্টার পিউয়ের ওপর রাগ দেখিয়ে ওরম ভয় দেখায়। আসলে ভূতের ভয় দেখিয়ে মানুষের ওপর প্রতিশোধ নেওয়ার কৌশলটা ওর দীর্ঘদিনের। জ্যামে গাড়িটা দাঁড়াতেই ঘোষণা দেখল বড় একটা পোস্টারে রিপোর্টার পিউয়ের ছবি, আর তাতে ওর চ্যানেলের বিজ্ঞাপন। পিউয়ের ছবিটা দেখে আঁতকে উঠল ঘোষণা। এ কি, রিপোর্টার পিউয়ের ছবির মুখটার সঙ্গে ওর এত মিল কেন? ও কি ভুল দেখল? না, ও আবার দেখল, আবার স্পষ্ট দেখতে পেল। হোর্ডিংয়ের ছবির মুখটা অর্ধেকটা পিউয়ের আর অর্ধেকটা ঘোষণার। ও জোরে গাড়িটা চালিয়ে ওখান থেকে পালালো। সেখান থেকে যেন এক নিঃশ্বাসে শুটিং লোকেশনে পৌঁছে গেল ঘোষণা।
শুটিং স্পটে গিয়ে ঘোষণা দেখল আলো আর অন্ধকারের মাঝে দাঁড়িয়ে রয়েছে বিশাল বড় একটা সেট। সব কিছু তৈরি। ঘোষণা অবাক হয়ে চারিপাশে একবার তাকালো। বয়স্ক পরিচালক ঘোষণাকে বললেন, স্ক্রিপ্টটা পড়ে নিয়েছেন তো? এবার মেকআপটা সেরে নিন। শুনুন জ্যোৎস্না, এখন 17 নম্বর দৃশ্যটা টেক করতে হবে। রেডি হও। কম বাজেটের ছবি, বুঝতেই তো পারছো। আজকেই অন্তত 5টা দৃশ্য শেষ করতে হবে। এরপর বৃদ্ধ পরিচালক লাইটম্যানদের নির্দেশ দিয়ে বললেন, আরে এদিকে লাইট সোর্সটা হয়নি তো, ডিওপিকে বল একবার আমার সঙ্গে কথা বলতে। ও হারুদা, চুলটা একটু টাইট করো। ঘোষণা পরিচালককে উদ্দেশ্য করে বলল, যদি মনে না করেন একটা কথা বলি, হঠাৎ আমায় ভূতের রোলে না নিয়ে রিপোর্টারের রোলটায় কেন নিলেন? কখনো কখনো ভয় পাওয়ানো মানুষগুলোকে বোঝাতে হয়, ভয় কখনো কখনো খুব ক্ষতি করে যায়। ঘোষণা কিছুই বুঝতে পারে না কথাটা। সে মেকআপ রুমে চলে যায়। এই সিনেমায় ঘোষণার চরিত্র একজন রিপোর্টারের, একজন মহিলা রিপোর্টার। সে যাবে একজন অভিনেত্রীর ইন্টারভিউ নিতে। ও হ্যাঁ, আজও ভূত চতুর্দশী। লাইট, ক্যামেরা, অ্যাকশন। শুটিং শুরু। নমস্কার। ভূত চতুর্দশীর এই সন্ধ্যায় আপনাদের কাছে আজ আনতে চলেছি সাক্ষাৎ এক ভূতকে। এখন আমি এই গ্রামের একটা বেশ পুরনো বাড়ির মধ্যে ঢুকবো। এখানে বেশ একটা ভয় ভয় ব্যাপার রয়েছে। কারেন্ট নেই, চারিদিকে খুঁটখুঁটে অন্ধকার, বেশ গা ছমছম করছে। এবার নিজের চোখেই দেখুন। এবার নিজের চোখেই দেখুন। দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? পাচ্ছেন দেখতে? বাড়ির ভিতরটা কেমন যেন গা ছমছম করা শূন্যতা। একটা চেয়ার উল্টো করে রাখা। হঠাৎই চেয়ারটা কেমন যেন ঘুরে গেল, আর সেই চেয়ারে বসে থাকতে দেখা গেল সাদা থান পাড়া, অবিন্যস্ত এলোকেশী এক মহিলাকে। বড়ই ভয়ঙ্কর তার চেহারা। আমি বাইকে করে আসছিলাম, এমন সময় বড় লোমশ নোকালা হাত বাইকটাকে চেপে ধরল। দেখো তো এই হাতটা চিনতে পারো কিনা? সে হাতটা বের করে দেখাতেই রিপোর্টারও যেন ভয়ে আঁতকে উঠল। না না, এ কি? মানে তুমি তুমি আমার ইন্টারভিউ নিয়েছিলে না? তুমি এখানে কি করছো? সেই ভূতের বেশে থাকা মহিলা রিপোর্টারের চোখগুলো যেন ভূতের মতো জ্বলছে। সে ধীরে ধীরে ঘোষণার দিকে এগিয়ে এসে ভৌতিক গলায় বলে উঠল, ঠিক ধরেছ। আসলে আমি 15 বছর আগেই মারা গেছি। তোমার সিনেমা দেখে শহরের এক মেয়ে সিনেমা হলে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিল। মনে আছে? মনে আছে তোমার? আমি হলাম সেই মেয়ে। ভূত চতুর্দশীর দিন তোমার ইন্টারভিউ নিতে গিয়ে তোমায় মারতে চেয়েছিলাম। সেই রাতে আমার সুযোগ হয়নি, কিন্তু আজ আমি সেই সুযোগ পেয়েছি। 15 বছর আগে তুমি আমায় ভয় দেখিয়ে মেরেছো। আজ আমার সেই প্রতিশোধ নেওয়ার পালা। সেই প্রতিশোধ।
এই সব দেখে শুনে মাথা ঘুরে পড়ে গেল ঘোষটনা। শুধু চোখ বন্ধ করার সময় ঘোষটনা হালকা করে শুনতে পেল কাট কাট করে পরিচালক আর শুটিং ইউনিটের ছেলেগুলো যেন ছুটে আসছে ওর দিকে। কিন্তু কেউ জানতো না সেই রাতে ঘোষটনার শুটিং শেষ হয়নি, বরং শুরু হয়েছিল এক নতুন গল্পের। আপনারা এতক্ষণ শুনছিলেন গল্পকথার আসরে আমাদের আজকের বিশেষ নিবেদন ভূত চতুর্দশী এবং কালী পুজো উপলক্ষে সাংবাদিক পার্থপ্রতিম চন্দ্রের লেখা এক হাড় হিম করা গল্প, ঘোষটনার ইন্টারভিউ। আজ ছিল দ্বিতীয় তথা শেষ পর্ব। গল্পের চরিত্র বিন্যাসে ছিলেন সূত্রধর এবং বৃদ্ধ পরিচালক পার্থপ্রতিম চন্দ্র, ঘোষটনা পিয়ালি নিয়োগী, রিপোর্টার পিউ আমি রীতা পাল চন্দ্র এবং একটি বিশেষ চরিত্রে অনির্বাণ রায়। ভূত চতুর্দশী মানে বাংলার ভূত দিবস, আর এই ভূত দিবসে আপনার ভয়কে জয় করতে এটাই ছিল আমাদের বিশেষ নিবেদন। ভূত অদৃশ্য, ভূতকে অস্বীকার করাই যায়, কিন্তু ভয় পেতে কখনো কখনো মন্দ লাগে না, কি বলেন? ভয় লাগুক আর না লাগুক, আজ ভূত চতুর্দশী। প্রদীপ জ্বালান, ভয় তাড়ান। দীপাবলি সকলের খুব ভালো কাটুক। কেমন লাগলো আমাদের আজকের এই বিশেষ নিবেদন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই রকম আরো অনেক গল্প শুনতে চাইলে আমাদের শোনো বলি কানে কানে অডিও স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমাদের পরবর্তী গল্প সবার প্রথমে আপনি শুনতে পান। আমাদের গল্পগুলো আপনাদের ভালো লাগলে, মন ছুঁয়ে গেলে একটা লাইক এবং শেয়ার করে পাশে থাকুন। কথা দিচ্ছি নিরাশ হবেন না। তাহলে আজ আসি, গল্প শোনা হবে, অনেক কথা হবে আমাদের গল্প কথার আসরে। অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততক্ষণ ভালো থাকবেন। শুভ দীপাবলি। ধন্যবাদ। She